ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা অলরেডি জেনে ফেলেছি যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আসলে কি। তো যাদের মনে নেই তাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ইনপুট থাকবে, কন্ট্রোল সিস্টেম থাকবে এবং আউটপুট থাকবে, যেখানে আউটপুটটা কী আসবে সেটা কিন্তু ইনপুট জানে না বা কন্ট্রোল সিস্টেম জানে না। তার মানে দেয়ার ইজ নো কানেকশন বিটুইন আউটপুট অ্যান্ড ইনপুট। তাহলে আমরা ইনপুটকে কন্ট্রোল করতে পারবো না আউটপুটকে দিয়ে। এই ধরনের সিস্টেমগুলোই হচ্ছে কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা বেসিক ব্লক ডায়াগ্রাম আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে অনেকটা এমন, তাই না? এখানে কিছু ব্লক আছে, যে ইনপুট আছে, আউটপুট আছে এবং মাঝখানে একটা টোটাল কম্বিনেশনাল ব্লক আছে, এটাকে কন্ট্রোল সিস্টেম বলা হয়। এবং এই কন্ট্রোল সিস্টেমের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে কন্ট্রোলড প্রসেস। তো এখন বলি বিষয়টা কিভাবে কাজ করে। তুমি ধরে নাও যে আমরা একটা ওয়াশিং মেশিনের কথা ধরতে পারি, তাই না? আমাদের বাসা বাড়িতে ওয়াশিং মেশিন আছে এবং ওয়াশিং মেশিনের মধ্যে কি আছে, একটা কন্ট্রোল প্যানেল আছে, মানে কতগুলো সুইচ আছে, কতগুলো ঘোরানোর মতো জিনিস আছে, যে কতক্ষণ ধরে ঘুরবে, এরকম হাবি জাবি কিছু জিনিস আছে। তো এই যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এবং এগুলোকে আমরা আরেকটা নাম দিতে পারি, যেটা হচ্ছে কন্ট্রোলার। তাহলে এই কন্ট্রোলারের কাজটা হচ্ছে কি? কন্ট্রোলারের কাজটা হচ্ছে আমরা যে ইনপুটটা দিলাম, ইনপুট আমরা কি দিয়েছি, আমরা জাস্ট হাত দিয়ে কিছু নাড়াচাড়া করেছি, অর্থাৎ আমরা কিছু টাইম সেট করে দিয়েছি কতক্ষণ মেশিন ঘুরতে হবে, কিংবা আমরা সেট করে দিয়েছি কতটুকু স্পিডে ঘুরতে হবে। তো সব কাজই হচ্ছে আমাদের হ্যান্ড দিয়ে করা, হাত দিয়ে করা। তো হাতের থেকে সিগন্যালটা প্রথমে কোথায় যাচ্ছে? কন্ট্রোলারে যাচ্ছে। কন্ট্রোলার মানে হচ্ছে ওই যে কন্ট্রোল বোর্ড বা কন্ট্রোল প্যানেল দেখেছিলাম ওয়াশিং মেশিনে, সেই কন্ট্রোল প্যানেলের মধ্যে যাচ্ছে। সো কন্ট্রোল প্যানেলটা হচ্ছে ওই যে বিভিন্ন রকম সুইচ ছিল, তারপর হচ্ছে ঘোরানোর মতো কিছু হাবিজাবি জিনিস ছিল, ওগুলো হচ্ছে কন্ট্রোলার বা কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মেইন কাজটা হচ্ছে সে আসলে ইনপুটকে বুঝতে চায়। দ্যাট মিন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনপুট। আমরা কি পরিমাণ ইনপুটটা দিয়েছি, এই ইনপুটটাকে আন্ডারস্ট্যান্ড করতে বা বুঝতে চায় হচ্ছে আমাদের এই কন্ট্রোলার। তাহলে কন্ট্রোলার যখন আমাদের ইনপুটটাকে বুঝতে পারবে তখন সে একটা সিগন্যাল তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। এবং এই সিগন্যালটা বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা কিন্তু মনে রাখতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল। এবং আমরা ইনপুট দিয়ে যে সিগন্যালটা কন্ট্রোলারকে দিচ্ছি, এটা আসলে একটা ফিজিক্যাল সিগন্যাল বা বলা যায় মেকানিক্যাল সিগন্যাল। মেকানিক্যাল সিগন্যাল, কেননা আমরা জানি মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক, এবং হাত পা দিয়ে, মানুষের শরীর দিয়ে মানুষ যা কাজ করে সবই হচ্ছে মেকানিক্যাল কাজ। তো যাই হোক, আমাদের এই মেকানিক্যাল কাজটা বা ফিজিক্যাল কাজটা কন্ট্রোলার বুঝতে পারে। তার মানে আমাদের ইনপুটকে বোঝার কাজটা করে হচ্ছে এই কন্ট্রোলার। কন্ট্রোলার পরবর্তীতে আমাদের বোঝা এই কাজটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে, যাকে বলা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল। ফাইনালি এই কন্ট্রোল সিগন্যালটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেটাকে বলা হয় কন্ট্রোলড প্রসেস। এবং এই কন্ট্রোল প্রসেসটা হচ্ছে কি, আমাদের এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা পরবর্তীতে ওই ওয়াশিং মেশিনের ভেতরে থাকা মোটরের মধ্যে চলে যায়। এবং আমরা জানি মোটর হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল পেলেই হচ্ছে ঘুরতে থাকে, তাই আমাদের এই ইলেকট্রিক্যাল সিগন্যাল অনুসারে মোটরটা ঘোরা শুরু করে। এবং মোটর ঘুরলে কী হবে, অবশ্যই কাপড় পরিষ্কার হবে। আর কাপড় যখন পরিষ্কার হবে, ওই পরিষ্কার হওয়া কাপড়টাই হচ্ছে কি আউটপুট। তার মানে আমরা ওয়াশিং মেশিনের আউটপুট হিসেবে কি পাবো? ক্লিনিং দ্য ক্লথ। তাহলে আমরা এই যে কাপড়টা পরিষ্কার করছি, এই পরিষ্কার হওয়াটাই হচ্ছে কি আমাদের টোটাল আউটপুট। তো আমরা বুঝলাম যে ইনপুটকে বোঝে হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে মেকানিক্যাল সিগন্যালকে নেয় বা ফিজিক্যাল সিগন্যালকে ইনপুট হিসেবে নেয়, আউটপুট হিসেবে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে দেয়, যেটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। এবং এই কন্ট্রোল সিগন্যালটা একটা কন্ট্রোল প্রসেস তৈরি করে, এবং এই প্রসেসের মাধ্যমে আমরা কাপড়টাকে ক্লিন করতে পারি বা পরিষ্কার করতে পারি। তাহলে ইনপুট একদমই সোজা, আমরা হাতের মাধ্যমে কিছু মুভমেন্ট করেছি, মেকানিক্যাল কাজ করেছি, এবং আউটপুট হিসেবে কাপড়টাকে পরিষ্কার পাচ্ছি। এখন এই ওপেন লুপ সিস্টেমে আমরা দেখেছিলাম একটা সমস্যা থাকে। সমস্যাটা হচ্ছে কি? সমস্যাটা হচ্ছে আমরা নিজেরাও জানি না যে কাপড়টা আদৌ পরিষ্কার হবে কি না। আমরা তো হাতের কাজ ভালোভাবেই করেছি, আমরা মনে করি যে খুব সুন্দরভাবে আমরা সুইচটাকে সেট আপ করেছি, 5 মিনিট বা 10 মিনিট সে কাপড়টাকে ধুবে। বাট কোন একটা কারণে আমি দেখলাম যে আমরা যে এক্সপেকটেশন করেছিলাম কাপড়টা ক্লিন হবে, সে ক্লিনটা আর হলো না। তার মানে আমরা জানি না আমরা যে ইনপুটটা দিয়েছি তার প্রেক্ষিতে আউটপুটটা আদৌ ঠিকভাবে আসবে কি না, তাই না? তাহলে এই টোটাল প্রসেসটা আসলে কিভাবে কাজ করেছে? ওপেন লুপ সিস্টেমে কাজ করেছে বা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কাজ করেছে। তাই ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা মূল সমস্যা হচ্ছে কি, আমরা নিজেরাও জানি না আউটপুটটা ডিজায়ার্ড হবে কিনা, বা আমাদের যে আউটপুটটা আশা করেছিলাম সেরকম কোনো আউটপুট হবে কিনা। তাহলে এই বিষয়টা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা বড় সমস্যা।
তাহলে আমরা এই সমস্ত সমস্যা নিয়ে পরে জানি, আগে আমরা কিছু সুবিধা নিয়ে দেখি। তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই কন্ট্রোল সিস্টেমের গঠনটা অনেক সহজ। দ্যাট মিন্স এটার মধ্যে অনেক কম পরিমাণে ডিভাইস থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র এখানে ইনপুট আছে, তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেম আছে, তারপর আউটপুট আছে। দ্যাট মিন্স একদম সিম্পল কনস্ট্রাকশন থাকে হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের। তাই এটা যেহেতু সিম্পল, একটা মেনটেনেন্স দরকার হবে এটার অবশ্যই। তার মানে আমি বলতে পারি এটার ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটার গঠন হচ্ছে অনেক সিম্পল। তাহলে আমি যদি একটু লিখি, এটার গঠন হচ্ছে অনেক সিম্পল কনস্ট্রাকশন। এবং এই সিম্পল কনস্ট্রাকশনে শুধুমাত্র 3টে পার্ট থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম টোটালটা, আর একটা হচ্ছে আউটপুট। আর এই কন্ট্রোল সিস্টেমের ভেতরে আমাদের কন্ট্রোলার এবং কন্ট্রোলড প্রসেস নামক দুটো ব্লক থাকে। আর যেহেতু এটার কনস্ট্রাকশন অনেক সিম্পল, তাই এটার মেনটেন্যান্সও কি অনেক সোজা। তাহলে আমি লিখতে পারি ইজি মেনটেন্যান্স। ইজি মেনটেন্যান্স মানে হচ্ছে কি, যদি আমাদের এই কন্ট্রোল সিস্টেমে কোনো সমস্যা হয় আমরা সহজেই সেটাকে মেরামত করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এটার সিম্পল কনস্ট্রাকশন, তার মানে এটার ব্লক সংখ্যা কি কম, তার মানে অনেক কম বা স্মল ব্লক নাম্বার। এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটার ইউনিট সংখ্যা হচ্ছে কম। ইউনিট কম, ইউনিট মানে হচ্ছে বিভিন্ন ব্লক, এগুলো হচ্ছে কম। এবং ইউনিট যেহেতু কম, তাহলে আমি বলতে পারি এটার ইকোনমিক্যাল অনেক। দ্যাট মিন্স এটার মধ্যে অনেক খরচ হচ্ছে কম হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে ইকোনমিক্যাল। এবং ইকোনমিক্যাল মানে হচ্ছে কি, যে জিনিসগুলোতে খরচ কম হয়। তাহলে তোমরা যদি কখনো এরকম একটা ডিভাইস বানাও যেটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কাজ করবে, সেটার খরচও কী হবে, অনেক কম হবে। এবং আমরা এটার এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখতে হবে বা কিছু অসুবিধা দেখতে হবে। তো আমরা শুরুতেই বলেছিলাম এটার মধ্যে একটা অসুবিধা আছে, যে এখানে আমরা এক্সাক্ট আউটপুটটা নাও পেতে পারি। দ্যাট মিন্স নো ডিজায়ার্ড আউটপুট। ব্যাপারটা এমন না যে আমরা অল টাইম যে ডিজায়ার্ড আউটপুট পাবো না, তা না। অর্থাৎ আমরা মাঝে মাঝে এক্সাক্ট আউটপুট পাবো, অর্থাৎ ওয়াশিং মেশিনে মাঝে মাঝে আমাদের কাপড়টা ক্লিন হতেও পারে যেভাবে আমরা চেয়েছিলাম, বাট সবসময় যে হবে এমনটা না। এবং আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটাকে অথবা এই ওপেন লুপ সিস্টেমকে বারবার রিক্যালিব্রেশন করতে হয়। দ্যাট মিন্স বারবার সেট আপ করতে হয়। এর মানে হচ্ছে কি, যে খুব মজার, যে তুমি হয়তো ওয়াশিং মেশিন ধরে কাপড় ধুচ্ছ এবং তুমি পরপর 5বার কাপড়টা ধুয়ে ফেলেছো একই সিস্টেম দিয়ে। কেন? কারণ তোমার কাপড় পরিষ্কার হচ্ছে না। তুমি এক্সপেক্ট করেছিলে যে প্রথমবার ধুলে কাপড় পরিষ্কার হবে, বাট পরিষ্কার হচ্ছে না। কোনো কালার লেগে গেছে কাপড়ে, বা কোনো কারণে তোমার কাপড়টায় ময়লা লেগে গেছে। তাই তুমি কি করেছো, তুমি পরপর 5বার ধুয়েছো সেম ওয়াশিং মেশিন ইউজ করে। কারণ তুমি জানো না প্রতিবার তোমার কাপড়টা আদৌ ক্লিন হবে কি না। তাই প্রথমবার যখন ধুলে ক্লিন হলো না, দ্বিতীয়বার আবার রিক্যালিব্রেট করলে ক্লিন হলো না, আবার তুমি ওয়াশিং মেশিনে কাপড়টা ধুলে, এভাবে তোমার 5বারের পরে কাপড়টা ক্লিন হলো। তাহলে আমরা কি বলছি এখানে, আমাদের টাইমলিটা কি রিক্যালিব্রেশন করতে হয়। তাহলে আমরা একটু লিখে ফেলি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটাকে রিক্যালিব্রেশন করতে হয়, মানে বারবার আমরা একই কাজটা করি যাতে আমাদের এক্সাক্ট বা ডিজায়ার্ড আউটপুটটা আসে। এবং আমরা আরও একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আউটপুটটা আসে সেটা কিন্তু এক্সাক্ট আউটপুট না। তার মানে তার মধ্যে কি থাকে, কিছু এরর থাকে বা কিছু ডিস্টারবেন্স থাকে। তাই আমরা বলতে পারি এই এরর বা ডিস্টারবেন্সটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে। এরপর আসি আমরা এটার ব্যবহার কী কী, অ্যাপ্লিকেশন কী কী। অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের ট্রাফিক লাইটের কথা বলতে পারি। কারণ যখন ট্রাফিক লাইটটা চলে তখন সেটা কিন্তু কারো কথা শুনে তারপর কিন্তু চলে না। অর্থাৎ তোমরা যখন ট্রাফিক লাইটটাকে যখন কন্ট্রোল করবে, তখন সে কিন্তু দেখবে না যে রাস্তায় লোক আছে কি নাই, তাই না? হুট করে ট্রাফিক লাইটটা জ্বলে বসে। ধরো তুমি বাইক নিয়ে বা সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছ, হুট করে দেখলা ট্রাফিক লাইট জ্বলে উঠলো, তখন তুমি কই যাবা, তাই না? তাহলে এই ট্রাফিক লাইটটা কিন্তু কোনো ফিডব্যাক নেয় না, সে হুট করে কাজ করে এবং সে জানেও না তার ইনপুটের ফলে আউটপুটে কী পরিমাণ পরিবর্তন হতে পারে। এবং আরও একটা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি, বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন তো বললামই, আমরা এটাও লিখে ফেলি। আমরা এইমাত্র ওয়াশিং মেশিনের কথা বললাম। তো ওয়াশিং মেশিন হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ওপেন লুপ সিস্টেম। তারপর আরও কয়েক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি না লিখি, জাস্ট বলে যাই। সেটা হচ্ছে অটোমেটিক, তুমি বলতে পারো টিভির রিমোট কন্ট্রোল। কেননা টিভির রিমোট কন্ট্রোল কিন্তু আমরা একটু লিখতেও পারি এখানে। এটা হচ্ছে টিভিতে যে রিমোট কন্ট্রোল ইউজ করা হয়, এই রিমোট কন্ট্রোলগুলো কিন্তু ওপেন লুপ সিস্টেমে চলে। কেননা তুমি যখন রিমোট কন্ট্রোল দিয়ে ভুলে একটা চ্যানেল
প্রেস করেছো, ধরো তোমার চ্যানেলে 5 নম্বরে আছে হচ্ছে কোনো একটা টেলিভিশন কার্টুন নেটওয়ার্ক, বাট 6 নম্বরে আছে হচ্ছে ধরো বৈশাখী টিভি। তো তুমি চাচ্ছ 6 নম্বরে দিয়ে বৈশাখী টিভিতে দেওয়ার জন্য, বাট হুট করে তুমি ভুলে 5 নম্বরে ক্লিক করলে কার্টুন নেটওয়ার্কে চলে গেলে। এখন টেলিভিশনের রিমোট কি সেটাকে ঠিক করে দিতে পারবে? পারবে না কিন্তু। অর্থাৎ তুমি এক্সপেক্ট করেছো যে তুমি বৈশাখী টেলিভিশনে যাবে, বৈশাখীর চ্যানেলটা দেখবে, বাট তুমি চলে এসেছো কার্টুন নেটওয়ার্কে। তাহলে এই রিমোট কন্ট্রোলটাও হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ ওপেন লুপ সিস্টেম। তারপরে কিছু কিছু রুম হিটার আছে যেগুলো একটু কম দামি, তারাও হচ্ছে ওপেন লুপ সিস্টেমের অন্তর্গত। দ্যাট মিনস তুমি যদি চালাও এটা অল টাইম চলতে থাকবে। তারপর আমাদের বাসা বাড়িতে যে লাইট আছে, ফ্যান আছে, এগুলো কিন্তু সেম। তুমি যদি একটা লাইটকে রাত্রে জ্বালাও, সকালবেলা হওয়ার পরে আলো দেখার পরেও কিন্তু লাইটটা বন্ধ হবে না, লাইটটা চলতেই থাকবে। তুমি যদি ফ্যান চালাও, সারা জীবন যদি ফ্যান চালিয়ে রাখো, কখন গ্রীষ্মকাল কখন শীতকাল কিচ্ছু বুঝবে না, ওই ফ্যান সবসময় চলতে থাকবে। দ্যাট মিনস সবসময় সে আউটপুট দিতে থাকবে, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক। তাহলে এই টোটাল সিস্টেমটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম। তা আমরা বলতে পারি যেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে আমাদের আউটপুটে কিছু ঝামেলা আসতে পারে, আমরা ইনপুটকে কন্ট্রোল করতে পারি না আউটপুটকে দিয়ে, এবং কখনো কখনো আমরা ডিজায়ার্ড আউটপুট পাইও না। তো এই সমগ্র সিস্টেমটাই হচ্ছে কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তো এতটুকু ছিল আমাদের আজকের লেকচার, এবং আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। খেয়াল করো, আমাদের ক্লাস ভিজুয়ালাইজেশনে বা ইমাজিনেশনে খেয়াল করতে পারো যে আমরা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেছি। এটা হচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরাটার ছবির সিগন্যালটা কম্পিউটারে গেল, কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, এটা হচ্ছে প্রসেসিং চলছে, এবং ফাইনালি আমরা একটা আউটপুট পাচ্ছি, যে আউটপুটটা হচ্ছে কি প্রিন্টার থেকে এসেছে। তার মানে আমরা যদি ক্যামেরা দিয়ে ছবি তুলি, এটাও কি ওয়ান কাইন্ড অফ ওপেন লুপ সিস্টেম। কেননা তোমরা জানো যখন তোমরা সেলফি তুলো বা বিভিন্ন ধরনের ছবি তুলো, সেই ছবিটা কিন্তু তোমাদের মন মতো হয় না। এখন এর মানে কি এই যে ক্যামেরা বুঝতেছে না যে তোমরা কোন পজিশনে থাকলে ভালো দেখাবে? তার মানে কিন্তু এটা না। তাহলে আমরা বলতে পারি আমরা যখন ছবি তুলি এটাও কি একটা ওপেন লুপ সিস্টেম। সাপোজ তুমি একটা অনুষ্ঠানে গিয়েছো, হুট করে ক্যামেরা অনেকগুলো ছবি তুলে ফেললো, তোমার ভালো ভালো ছবি, বাট তোমার কাছে মনে হলো এটা আমার ভালো ছবি না, তুমি তখন ক্যামেরাম্যান দোষ দিবে। তো এক্ষেত্রে ক্যামেরাটা যদি বুঝতে পারতো তোমার ছবিগুলো ভালো হয়নি, তখন সে কিন্তু ওই ছবিগুলোকে বাদ দিয়ে অন্য একটা ছবি তুলতে পারতো, তাই না? যেহেতু এটা ঘটে না, তার মানে আমরা বলতে পারি ক্যামেরার ক্ষেত্রে আমরা আউটপুটকে কাজে লাগিয়ে ইনপুটকে চেঞ্জ করতে পারি না। তাই এই টোটালটাই হচ্ছে একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল ক্যামেরা ছবি নিচ্ছে, যেটা হচ্ছে ইনপুট, সে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করছে, এটা হচ্ছে আউটপুট, এবং ফাইনালি প্রিন্টারের মাধ্যমে আমাদেরকে মানে প্রসেসের পর সেটাকে আমরা প্রিন্টারের মাধ্যমে আউটপুট হিসাবে নিয়ে আসছি। তো এই টোটাল বিষয়টা হচ্ছিল আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস। আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে, যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে। সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং, যা তোমার চিন্তা শক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে। তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো, যা তোমাদের জব প্রিপারেশন, মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময়। এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/crashengineerings, এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/crashengineering। তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/crashengineering। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডেমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ওয়েডেমিতে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।